রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস গোরা, খণ্ড 10-এর 2য় পর্ব। বরদা, আপনি জাত মানেন? গোরা, জাত কি আমার নিজের তৈরি যে মানব না? সমাজকে যখন মানি তখন জাতকেও মানি। বরদা, সমাজকে কি সব কথায় মানতেই হবে? গোরা, না মানলে সমাজকে ভাঙা হয়। বরদা, ভাঙলে দোষ কি? গোরা, যে ডালে সকলে মিলে বসে আছে সেই ডাল কাটলেই বা দোষ কি? সুচরিতা মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া কহিল, মা, মিছে তর্ক করে লাভ কি? উনি আমাদের ছাওয়া খাবেন না। গোরা সুচরিতার মুখের দিকে তাহার প্রখর দৃষ্টি একবার স্থাপিত করিল। সুচরিতা বিনয়ের দিকে চাহিয়া ঈষৎ সংশয়ে সহিত কহিল, আপনি কি? বিনয় কোনো কালে চা খায় না। মুসলমানের তৈরি পাউরুটি বিস্কুট খাওয়াও অনেকদিন ছাড়িয়ে দিয়েছে, কিন্তু আজ তাহার না খাইলে নয়। সে জোর করিয়া মুখ তুলিয়া বলিল, হাঁ, খাবো বই কি। বলিয়া গোরার মুখের দিকে চাহিল। গোরার ওষ্ঠপ্রান্তে ঈষৎ একটু কঠোর হাসি দেখা দিল। বিনয়ের মুখে চা তিত ও বিস্বাদ লাগিল, কিন্তু সে খাইতে ছাড়িল না। বরদার সুন্দরী মনে মনে বলিলেন, আহ, এই বিনয় ছেলেটি বড় ভালো। তখন তিনি গোরার দিকে হইতে একেবারে মুখ ফিরাইয়া বিনয়ের প্রতি মনোনিবেশ করিলেন। তাই দেখিয়া পরেশ আস্তে আস্তে গোরার কাছে তাহার চৌকি টানিয়া লইয়া তাহার সঙ্গে মৃদুস্বরে আলাপ করিতে লাগিলেন। এমন সময় রাস্তা দিয়ে চিনেবাদামওয়ালা গরম চিনেবাদাম ভাজা হাঁকিয়া যাইতেই লীলা হাততালি দিয়া উঠিল, কহিল, সুধীরদা, চিনেবাদাম ডাকো। বলিতেছি ছাদের বারান্দা ধরিয়া সতীশ চিনেবাদামওয়ালাকে ডাকিতে লাগিল। বলিতেই ছাদের বারান্দায় ধরিয়া সতীশ চিনেবাদামওয়ালাকে ডাকিতে লাগিল। ইতোমধ্যে আর একটি ভদ্রলোক আসে উপস্থিত হইলেন। তাহাকে সকলেই পানুবাবু বলিয়া সম্ভাষণ করিল, কিন্তু তাহার আসল নাম হারানচন্দ্র নাগ। দলের মধ্যে ইহার বিদ্যা ও বুদ্ধিমান বলিয়া বিশেষ খ্যাতি আছে, যদিও স্পষ্ট করিয়া কোনো পক্ষই কোনো কথা বলে নাই। তথাপি ইহার সঙ্গে সুচরিতার বিবাহ হইবে এই প্রকারের একটা সম্ভাবনা আকাশে ভাসিতেছিল। পানুবাবুর হৃদয়ে যে সুচরিতার প্রতি আকৃষ্ট হইয়াছিল তাহাতে কাহারও সন্দেহ ছিল না, এবং ইহাই লইয়া মেয়েরা সুচরিতাকে সর্বদা ঠাট্টা করিতে ছাড়িত না। পানুবাবু স্কুলে মাস্টারি করেন। বরদা সুন্দরী তাহাকে স্কুল মাস্টার মাত্র জানিয়া বড় শ্রদ্ধা করেন না। তিনি ভাবে দেখেন যে পানুবাবু যে তাহার কোনো মেয়ের প্রতি অনুরাগ প্রকাশ করিতে সাহস করেন নাই, সে ভালোই হইয়াছে। তাহার ভাবি জামাতার ডেপুটিগিরির লক্ষ্যভেদরূপে অতি দুঃসাধ্যপণে আবদ্ধ। সুচরিতা হারানকে এক পেয়ালা চা অগ্রসর করিয়া দিতেই লাবণ্য দূর হতেই তাহার মুখের দিকে চাহিয়া একটু মুখ টিপিয়া হাসিল। সেই হাসিটুকু বিনয়ের অগোচর রহিল না। অতি অল্পকালের মধ্যেই দুই একটা বিষয়ে বিনয়ের নজর বেশ একটু তীক্ষ্ণ এবং সতর্ক হইয়া উঠিয়াছে। দর্শন নৈপুণ্য সম্বন্ধে পূর্বে সে প্রসিদ্ধ ছিল না। এই যে হারানো সুধীর এ বাড়ির মেয়েদের সঙ্গে অনেক দিন হইতে পরিচিত, এবং এই পারিবারিক ইতিহাসের সঙ্গে এমনভাবে জড়িত যে তাহারা মেয়েদের মধ্যে পরস্পরই ইঙ্গিতের বিষয় হইয়া পড়িয়াছে। বিনয়ের যুবকের মধ্যে ইহা বিধাতার অবিচার বলিয়া বাজিতে লাগিল। এদিকে হারানের অভ্যাগমে সুচরিতার মনে যেন একটু আশান্বিত হইয়া উঠিল। গোরার স্পর্ধা যেমন করিয়া হোক কেহ দমন করিয়া দিলে তবে তাহার গায়ের জ্বালা মেটে। অন্য সময় হারানের তার্কিকতায় সে অনেকবার বিরক্ত হইয়াছে, কিন্তু আজ এই তর্কবীরকে দেখে সে আনন্দের সঙ্গে তাহাকে চা ও পাউরুটির রসদ যোগাইয়া দিল। পরেশ কহিল, পানুবাবু, ইনি আমাদের। হারান কহিলেন, ওকে বিলক্ষণ জানি। উনি এক সময় আমাদের ব্রাহ্ম সমাজের একজন খুব উৎসাহী সভ্য ছিলেন। এই বলিয়া গোরার সঙ্গে কোনো প্রকার আলাপের চেষ্টা না করিয়া হারান চায়ের পেয়ালায় প্রতি মন দিলেন। সেই সময় দুই একজন মাত্র বাঙালি সিভিল সার্ভিসে উত্তীর্ণ হইয়া এই দেশে আসিয়াছেন। সুধীর তাহাদেরই একজনের অভ্যর্থনার গল্প তুলিল। হারান কহিলেন, পরীক্ষায় বাঙালি যতই পাশ করুন, বাঙালির দ্বারা কোনো কাজ হবে না। কোনো বাঙালি ম্যাজিস্ট্রেট বা জজ ডিস্ট্রিক্টর বার লইয়া যে কখনো কাজ চালাইতে পারিবে না, ইহাই প্রতিপন্ন করিবার জন্য হারান বাঙালির চরিত্রে নানা দোষ ও দুর্বলতার ব্যাখ্যা করিতে লাগিলেন। দেখিতে দেখিতে গোরার মুখ লাল হইয়া উঠিল। সে তাহার সিংহদানকে যথাসাধ্য রুদ্ধ করিয়া কহিল, এই যদি সত্যি আপনার মতো হয় তবে আপনি আরামে এই টেবিলে বসে বসে পাউরুটি চিবোচ্ছেন কোনো লজ্জায়। হারান বিস্মিত হইয়া ভুরু তুলিয়া কহিলেন, কি করতে বলেন? গোরা, হয় বাঙালি চরিত্রের কলঙ্ক মোচন করুন, নয় গলার দড়ি দিয়ে মরুন গে। আমাদের জাতির দ্বারা কখনো কিছু হবে না, একথা কি এতই সহজে বলবার?
আপনার গলায় রুটি বেঁধে গেল না? হারান, সত্য কথা বলবো না? গোরা, রাগ করবেন না, কিন্তু এই কথা যদি আপনি যথার্থই সত্য বলে জানতেন তাহলে অমন আরামে অত আস্ফালন করে বলতে পারতেন না। কথাটি মিথ্যে জানেন বলেই আপনার মুখ দিয়ে বেরোলো। হারানবাবু, মিথ্যে পাপ, মিথ্যা নিন্দা আরও পাপ, এবং স্বজাতির মিথ্যা নিন্দার মতো পাপ অল্পই আছে। হারানের ক্রোধে অধীর হয়ে উঠিলেন। গোরা কহিল, আপনি একলাই কি আপনার সমস্ত স্বজাতির চেয়ে বড়? রাগ আপনি করবেন, আর আমাদের পিতামহের হয়ে আমরা সমস্ত সহ্য করব? ইহার পর হারানের পক্ষে আর মানা আরও শক্ত হয়ে উঠিল। তিনি আরও সুর চড়াইয়া বাঙালির নিন্দায় প্রবৃত্ত হইলেন। বাঙালি সমাজের নানা প্রকার প্রথার উল্লেখ কহিলেন। এই সমস্ত থাকতে বাঙালির কোনো আশা নেই। গোরা কহিল, আপনি যাকে কুপ্রথা বলছেন সে কেবল ইংরেজ বই মুখস্থ করে বলছেন, নিজেও সম্বন্ধে কিছুই জানেন না। ইংরেজের সমস্ত কুপ্রথাকেও যখন আপনি ঠিক করেই এমনি অবজ্ঞা করতে পারবেন তখন এই সম্বন্ধে কথা কবেন। পরেশ এই প্রসঙ্গ বন্ধ করিয়া দিবার চেষ্টা করিলেন, কিন্তু ক্রুদ্ধ হারান নিবৃত্ত হইলেন না। সূর্য অস্ত গেল। মেঘের ভিতর হইতে একটা অপরূপ আরক্ত আভায় সমস্ত আকাশ লাবণ্যময় হইয়া উঠিল। সমস্ত তর্কের কোলাহল ছাপাইয়া বিনয়ের প্রাণের ভিতরে একটা সুর বাজিতে লাগিল। পরেশ তাহার সায়ংকালীন উপাসনায় মন দিবার জন্য ছাদ হইতে উঠিয়া বাগানের প্রান্তে একটা বড় চাপা গাছের তলায় বাঁধানো বেড়িতে গিয়া বসিলেন। গোরার প্রতি বরদা সুন্দরীর মন যেমন বিমুখ হইয়াছিল, হারানো তেমনি তাহার প্রিয় ছিল না। এই উভয়ের তর্ক যখন তাহার একেবারে অসহ্য হয়ে উঠিল, তিনি বিনয়কে ডাকিয়া কহিলেন, আসুন বিনয়বাবু, আমরা ঘরে যাই। বরদা সুন্দরীর এই সস্নেহে পক্ষপাত স্বীকার করিয়া বিনয়কে ছাদ ছাড়িয়া অগত্যা ঘরের মধ্যে যাইতে হইল। বরদা তাহার মেয়েদের ডাকিয়ে লইলেন। সতীশ তর্কের গতি দেখিয়া পূর্বেই চীনাবাদামের কিঞ্চিত অংশ গ্রহণপূর্বক ক্ষুদে কুকুরকে সঙ্গে লইয়া অন্তর্ধান করিয়াছিল। বরদা সুন্দরী বিনয়ের কাছে তাহার মেয়েদের গুণপানার পরিচয় দিতে লাগিলেন। লাবণ্যকে বলিলেন, তোমার সেই খাতাটা এনে বিনয়বাবুকে দেখাও না। বাড়ির নতুন আলাপীদের এই খাতা দেখানো লাবণ্যের অভ্যাস হইয়াছিল। এমনকি সে ইহার জন্য মনে মনে অপেক্ষা করিয়া থাকিত। আজ তর্ক উঠিয়া পড়াতে সে ক্ষুণ্ণ হইয়া পড়িয়াছিল। বিনয় খাতা খুলিয়া দেখিল, তাহাতে কবি মুর এবং লংফেলোরের ইংরেজি কবিতা লেখা। হাতের অক্ষর যত্নে এবং পরিপাট্য প্রকাশ পাইতেছে। কবিতাগুলির শিরোনামা এবং আরম্ভের অক্ষর রোমাঞ্চাতে লিখিত। এই লেখাগুলি দেখে বিনয়ের মনে অকৃত্রিম বিস্ময় উৎপন্ন হইল। তখনকার দিনে মুরের কবিতা খাতায় কপি করিতে পারা মেয়েদের পক্ষে কম বাহাদুরি ছিল না। বিনয়ের মন যথাচিত অভিভূত হইয়াছে দেখিয়া বরদা সুন্দরী তাহার মেজ মেয়েকে সম্বোধন করিয়া বলিলেন, ললিতা, লক্ষ্মী মেয়ে আমার, তোমার সেই কবিতাটা। ললিতা শক্ত হইয়া উঠিয়া কহিল, না মা, আমি পারব না, সে আমার ভালো মনে নেই। বলিয়া সে দূর জানালার কাছে দাঁড়াইয়া রাস্তা দেখিতে লাগিল। বরদা সুন্দরী বিনয়কে বুঝাইয়া দিলেন, মনের সমস্তি আছে, কিন্তু ললিতা বড় চাপা, বিদ্যা বাহির করিতে চায় না। এই বলিয়া ললিতার আশ্চর্য বিদ্যাবুদ্ধির পরিচয় স্বরূপ দুই একটা ঘটনা বিবৃতি করিয়া বলিলেন। ললিতা শিশুকাল হইতেই এরূপ, কান্না পাইলেও মেয়ের চোখে জল ফেলিতে চাহিত না। এই সম্বন্ধে বাপের সঙ্গে ইহার সাদৃশ্য আলোচনা করিলেন। এইবার লীলার পালা। তাহাকে অনুরোধ করিতেই সে প্রথমে মুখ খানিকটে খিলখিল করিয়া হাসিয়া তাহার পরে কলটেপা আর্গিনের মতো নর্থ না বুঝিয়া টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার কবিতাটা গড়গড় করিয়া এক নিঃশ্বাসে বলিয়া গেল। এইবার সঙ্গীতবিদ্যায় পরিচয় দেবার সময় আসিয়াছে জানিয়া ললিতা ঘর হইতে বাহির হইয়া গেল। বাহিরের ছাদে তর্ক তখন উদ্দাম হইয়া উঠিয়াছে। হারান তখন রাগের মাথায় তর্ক ছাড়িয়া গালি দিবার উপক্রম করিতেছেন। হারানের অসহিষ্ণুতায় লজ্জিত বিরক্ত হইয়া সুচরিতা গোরার পক্ষ অবলম্বন করিয়া হারানোর পক্ষে সেটা কিছুমাত্র সান্ত্বনাজনক বা শান্তিকর হয় নাই। আকাশে অন্ধকার এবং শ্রাবণের মেঘ ঘনাইয়া আসিল। বেলফুলের মালা হাঁকিয়া রাস্তা দিয়া ফেরিওয়ালা চালিয়া গেল। সম্মুখের রাস্তায় কৃষ্ণচূড়া গাছের পল্লব পুঞ্জের মধ্যে জোনাকি জ্বলিতে লাগিল। পাশের বাড়ির পুকুরের জলের উপর একটা নিবিড় কালিমা পড়িয়া গেল। সন্ধ্যা উপাসনা শেষ করিয়া পরেশ ছাদে আসিয়া উপস্থিত হইলেন। তাকে দেখিয়া গোরা ও হারান উভয় লজ্জিত হইয়া ক্ষান্ত হইল। গোরা উঠিয়া দাঁড়াইয়া কহিল, রাত হয়ে গেছে, আজ তবে আসি। বিনয় ঘর হইতে বিদায় লইয়া ছাদে আসিয়া দেখা দিল। পরেশ গোরাকে কহিল, দেখো, তোমার যখন ইচ্ছে এখানে এসো। কৃষ্ণদয়াল আমার ভাইয়ের মতো ছিলেন,
তার সঙ্গে এখন আমার মতের মিল নেই। দেখাও হয় না, চিঠিপত্র লেখাও বন্ধ আছে, কিন্তু ছেলেবেলার বন্ধুত্ব রক্তের সঙ্গে মিশে থাকে। কৃষ্ণদয়ালের সম্পর্কে তোমার সঙ্গে আমার সম্বন্ধ অতি নিকটের। ঈশ্বর তোমার মঙ্গল করুন। পরেশের সচিনের শান্ত কণ্ঠস্বর গোরার এতক্ষণকার তর্কতাপ যেন জোড়াইয়া গেল। প্রথমে আসিয়া গোরা পরেশকে বড় একটা খাতির করে নাই। যাইবার সময় যথার্থ ভক্তির সঙ্গে তাহাকে প্রণাম করিয়া গেল। সুচরিতাকে গোরা কোনো প্রকার বিদ্যায় সম্বর্ষণ করিল না। সুচরিতা যে সম্মুখে আছে ইহা কোনো আচরণের দ্বারা স্বীকার করাকেই সে অনিষ্টতা বলিয়া গণ্য করিল। বিনয় পরেশকে নতভাবে প্রণাম করিয়া সুচরিতার দিকে ফিরিয়া তাহাকে নমস্কার করিল এবং লজ্জিত হইয়া তাড়াতাড়ি গোরার অনুসরণ করিয়া বাহির হইয়া গেল। হারান এই বিদায় সম্ভাষণ ব্যাপার এড়াইয়া ঘরের মধ্যে গিয়া টেবিলের উপরকার একটি ব্রহ্মসঙ্গীত বই লইয়া তাহার পাতা উল্টাইতে লাগিলেন। বিনয় ও গোরা চলিয়া যাইবা মাত্র হারান দ্রুত পদে ছাদে আসিয়া পরেশকে কহিলেন, দেখুন, সকলের সঙ্গেই মেয়েদের আলাপ করিয়া দেওয়া আমি ভালো মনে করি নে। সুচরিতা ভিতরে ভিতরে অত্যন্ত ক্রুদ্ধ হইয়াছিল, তাই সে ধৈর্য স্মরণ করিতে পারিল না। কহিল, বাবা, যদি সে নিয়ম মানতেন তাহলে তো আপনাদের সঙ্গেও আমাদের আলাপ হতে পারত না। হারান কহিলেন, আলাপ পরিচয় নিজেদের সমাজের মধ্যেই বদ্ধ হলে ভালো হয়। পরেশ হাসিয়া কহিলেন, আপনি পারিবারিক অন্তঃপুরকে আর একটুখানি বড় করে একটা সামাজিক অন্তঃপুর বানাতে চান, কিন্তু আমি মনে করি নানা মতের ভদ্রলোকের সঙ্গে মেয়েদের মেশা উচিত, নইলে তাদের বুদ্ধিকে জোর করে খর্ব করা হয়। এতে ভয় কিংবা লজ্জার কারণ তো কিছুই দেখিনি। হারান, ভিন্ন মতের লোকের সঙ্গে মেয়েরা মিশবে না এমন কথা বলিনি, কিন্তু মেয়েদের সঙ্গে কীরকম ব্যবহার করতে হয় সে ভদ্রতা যে এরা জানে না। পরেশ, না না, বলেন কি? ভদ্রতার অভাব আপনি যাকে বলছেন সে একটা সংকোচ মাত্র। মেয়েদের সঙ্গে না মিশলে সেটা কেটে যায় না। সুচরিতা উদ্যতভাবে কহিল, দেখুন পানুবাবু, আজকের তর্কে আমাদের সমাজের লোকের ব্যবহারই আমি লজ্জিত হচ্ছিলাম। ইতোমধ্যে লীলা দৌড়িয়া আসিয়া দিদি দিদি করিয়া সুচরিতার হাত ধরিয়া তাহাকে ঘরে টানিয়া লইয়া গেল।